নমস্কার। আমাদের চ্যানেলের সমস্ত গল্পর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। আজ দাদু দিদাদের আসরে আমাদের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সন্ধ্যা নিয়রে। আমার বন্ধু শিশিরের ওই এক যখন তখন যার তার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়ে বসে, আর সেই জন্যে ওকে নিয়ে পথে ঘাটে বেরোতে আমার ভয় লাগে। তা সেবার হলো কি, আমাদেরই এক বন্ধু শিলদায় থাকে। হঠাৎ করে তার বোনের বিয়ে ঠিক হয়ে গেলে সেই উপলক্ষে আমাদেরও যেতে হলো ঝাড়গ্রাম। ইস্পাত এক্সপ্রেস তখন সবে চালু হয়েছে। সকাল 6:10 ট্রেন। তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেই দেখি ট্রেন আসছে। শিশির তো লাফাতে লাফাতে বলল, যেভাবেই হোক জানলার ধারে একটা সিট আমাদের চাই। কিন্তু চাই বললেই তো হলো না, রিজার্ভেশন চাই। আগে উঠে জায়গা দখল করতে পারলে তবেই না। তা সেভাবেই ওটা হলো। শিশির করল কি, গাড়িতে ওঠার আগেই জানালা দিয়ে সাইডের সিটে একটা রুমাল ফেলে দিয়েছে। তারপর গাড়িতে উঠে অন্য এক সহযাত্রী সেখানে বসতে যেতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওই সিটে আমাকে বসিয়ে আমার পাশে নিজেও বসে পড়ল। ব্যাস, কেলেঙ্কারির চরম। সেই নিয়ে তো হাতাহাতি হওয়ার উপক্রম। অবশেষে সেই সহযাত্রীকে শিশিরের বিক্রমের কাছে হার মানতেই হল। ট্রেন ছাড়লো যত সময়। সেই সহযাত্রী যিনি আমাদের আগে উঠে জায়গা দখল দিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, তিনি অনবরত গজগজ করতে লাগলেন। অন্যান্য সহযাত্রীরাও বললেন, না না, এইভাবে রুমাল পেতে সিট রাখা যায় না। শিশিরও ছাড়বার পাত্র নয়। বলল, কেন যায় না মশাই? সবাই রাখে। কজনকে দেখতে চান আপনি? কাউকে দেখতে চাই না, কিন্তু ওটা নিয়ম নয়। আরে রাখুন তো মশাই নিয়ম। বেশি নিয়ম কানুন দেখালে পরপর লাইন দিয়ে ট্রেনে উঠতে হয়। ওই ভদ্রলোক তো আমাকে ঠেলে সরিয়ে আমার আগে উঠলেন। তখন কোথায় ছিলেন আপনারা? অবশেষে আমি বিবাদের অবসান ঘটাতে জানলার ধার থেকে সরে এসে ভদ্রলোককে বললাম, নিন দাদা, আপনিই বসুন। আমার জানালার ধারে না বসলেও চলবে। ওং শান্তি। ভদ্রলোক অন্য সিট থেকে সরে এসে গুছিয়ে বসলেন জানালার ধারে। কিন্তু ততক্ষণে শিশির তো আমার উপর রেগে আগুন, একেবারে তেলে বেগুন। বলল, এটা কি করলি তুই? যে জায়গার জন্যে এত ঝগড়াঝাটি করলাম, তুই কি না বদান্যতা দেখিয়ে সেই জায়গাটা ওকেই ছেড়ে দিলি? এতে আমার কতটা অপমান হলো একবার ভেবে দেখলি না? আমি হেসে বললাম, আরে মান অপমানের কি আছে এতে? সবাই যখন অপছন্দ করছেন তখন দিলামি না হয় সিটটা ছেড়ে। বাহ বন্ধু, বেশ বেশ বলে রাগে ফুলতে লাগল। খড়গপুর এলে আমাকে বসিয়ে রেখে প্ল্যাটফর্মে নেমে ভালো চা এক ভাঁড় আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার টিকিটটা আমাকে দে তো। কেন, কি করবি? এখনই ছেড়ে দেবে ট্রেন, উঠে আয়। যা বলছি তাই কর, তাড়াতাড়ি দে। অগত্যা একটা টিকিট ওর হাতে দিলাম। নড়ে উঠল ট্রেন। শিশির বলল, তুই যা, আমি যাচ্ছি না। আমার মুড খারাপ হয়ে গেছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। মুড আমারও খারাপ হয়ে গেল। এমন যে হবে তা কেই বা জানত। যথাসময়ে ঝাড়গ্রামে এলে ট্রেন থেকে নেমে পড়লাম আমি, এবং নামার সঙ্গে সঙ্গে স্থির করলাম, বন্ধুর বিয়ে যখন কাল, তখন আজ আর সেখানে না গিয়ে এখানেই কোনো একটা হোটেলে উঠে চারিদিক একটু ভালো করে ঘুরে বেরিয়ে নিই। এই ভেবে স্টেশন সংলগ্ন দু একটি লজে গেলাম আশ্রয় নিতে। কিন্তু কোনোটাই আমার মনের মতো না হওয়ায় যখন কি করব ভাবছি,
তখনই একজন বলল, এই যে খুব ভালো জায়গায় থাকতে চান তাহলে সন্ধানীরা চলে যান। সন্ধ্যানীরটা কোথায়? এই ঝাড়গ্রামের শেষ প্রান্তে, মনোরম পরিবেশ, ওর চেয়ে ভালো জায়গা মনে হয় আর হয় না। তার কথা মতো অনেকটা পথ হেঁটে চমৎকার একটা নবনির্মিত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। এই সন্ধ্যানীর গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম এক প্রবীণ ভদ্রলোক খাতা পেন নিয়ে বসে আছে। আমি যেতেই অভ্যর্থনা করলেন। আসুন আসুন, ঘর নেবেন? বললাম, হ্যাঁ, সিঙ্গেল রুম চাই একটা। হ্যাঁ, আপনার নাম ঠিকানাটা এখানে লিখে দিন আর 50 টাকা জমা দিন। আমি তাই করলাম। অমনি এক রূপবতী বিবাহিতা তরুণী এক মুখ হাসি নিয়ে পরিচিত জনের মতো এসে বলল, আসুন। আমি তাকেই অনুসরণ করলাম। বাড়ির পেছনের বাগানের দিকে একা থাকার মতো ছোট্ট একটা ঘর দেখিয়ে তরুণী বলল, এই ঘর পছন্দ আপনার? সত্যি কথা বলতে কি, এইখানকার পরিবেশটাই আমার পছন্দ। তার উপর একার জন্যে এমন একটি ঘর তো দারুণ লোভনীয়। বললাম, এই ঘরই আমার পছন্দ। বলে ঘরে ঢুকেই বললাম, আহ, কি সুন্দর গন্ধ! কিসের গন্ধ বলুন তো? হাসনুহানার। সারা রাত আমোদে ভরিয়ে দেবে আপনাকে। তা কদিন থাকবেন? তা ঠিক নেই। এখানকার পরিবেশ দেখে আমি এমনই মুগ্ধ যে এই জায়গা ছেড়ে আর কোথাও যাওয়ার কথা আমি ভাবতেই পারছি না। বেশ তো, থাকুন না এখানে কিছুদিন। পরে সময় পেলে মাঝে মধ্যে চলে আসবেন। তা এই ঘরের ভাড়া কত? বেশি নয়, 25 টাকা। 20 টাকার ঘরও আছে। তা থাকুক, এই ঘরই আমার পছন্দ। থ্যাংক। অ্যাটাচড বাথ নয়, কমন। তা হোক, এই লজে গেস্টও কেউ নেই, কাজেই কোনো অসুবিধা হবে না। ঘর থেকে বেরোলেই বাথরুম, পাশেই বাগানে নানা রকমের গাছগাছালির শোভা, ফুল গাছও রয়েছে অনেক। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই তরুণী আবার মিষ্টি হাসির মাধুর্য ছড়িয়ে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে ঘরে ঢুকল। এই সময় চায়ের একটু সত্যি প্রয়োজন ছিল আমার। ভাবছিলাম বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো, তার জায়গায় মেঘ না চাইতেই জল। বললাম, আপনি কি অন্তর্যামী? সত্যি সত্যিই এখন আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছিল। তরুণী বলল, বারে, হোটেল চালাই আর যাই করি, আমিও তো একজন গৃহবধূ। অত দূর থেকে ট্রেন জার্নি করে এসেছেন, এখন একটু চা খাবেন বই কি, তাই নিয়ে এলাম। আচ্ছা, দুপুরে কি খাবেন বলুন? মাছ, মাংস না ডিম? আমি বললাম, যদি মাছ মাংস খাই। তাহলে বলুন, খাসি না মুরগি? মুরগি। ঠিক বেলা 12টায় পেয়ে যাবেন। চা খেয়ে ততক্ষণ একটু আশপাশ থেকে ঘুরে আসুন না। আমি তাই করলাম। চা খেয়ে চায়ের কাপটা দরজার বাইরে রেখে ঘরে তালা দিয়ে বেড়াতে চললাম। ভাগ্যিস শিশিরটা সঙ্গে আসেনি, এলে সব মাটি করে দিত। প্রথমত ওই তরুণীকে দেখে তো এই লজে উঠতই না, তার উপর রসবোধ না থাকায় কথাটি বলতে দিত না কারোর সঙ্গে, বিশেষ করে কোনো মেয়ের সঙ্গে তো নয়ই। আর যখনকার গল্প, তখন আমার কাঁচা বয়স, তরুণীও সুন্দরী, ফলে তার মাধুর্য আমার মনকে ভরিয়ে তুলেছিল। তবুও একটা ব্যাপার আমার কিন্তু ভালো লাগছিল না। সেটি হলো তরুণীর এই আন্তরিকতা। হোটেলের যাত্রী পরিষেবার জন্য এমন এক গৃহবধূকে এগিয়ে দেওয়ায় গৃহস্থের প্রতি কারো ধারণা কি ভালো থাকে? আমার পরিবারের মধ্যে এরকম তো আমি কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি ঝাড়গ্রামের পথে পথে ঘুরে শাল ও সেগুনের বন দেখতে লাগলাম। চারিদিকে লাল মাটি আর ঘন সবুজের সমারোহ দেখে
মন আমার ভরে গেল। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার এক পরিচিত জনের সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক রেলে চাকরি করে। একসময় উনি আমাদের এলাকাতেই থাকতেন। আমায় দেখেই উল্লাসিত হয়ে বললেন, আরে কি গো তুমি? আপনি এখানে? আরে আমি তো এখন এখানেই আছি, কিন্তু তুমি এখানে কি করছো? কিছুই না, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। বুঝেছি, মাথার পোকাটা আবার নড়ে উঠেছে, তাই না? তা উঠেছো কোথায়? সন্ধ্যা নিড়ে। সন্ধ্যা নিড়ের নাম শুনেই কেমন যেন হয়ে গেলেন ভদ্রলোক। পরক্ষণেই স্বাভাবিক হয়ে বললেন, কি করে সন্ধান পেলে? স্টেশনের কাছেই একজনের মুখে শুনলাম, তাই। তা ভালো ভালো, একেবারে ঘরোয়া পরিবেশ ওখানকার। আমি বললাম, তবে ওখানকার একটা ব্যাপার কিন্তু আমার ভালো লাগছে না। কোন ব্যাপারটা? কোনো ভদ্র ঘরের তরুণী বউকে দিয়ে এইভাবে অতিথি আপ্যায়ন করানোটা কি ঠিক? না না, তা ঠিক নয়। তবে কি জানো, এছাড়া উপায়ও ছিল না ওদের। ওই সন্ধ্যা মা সত্যিকারের একজন আদর্শ গৃহবধূ, অত ভালো মেয়ে হয় না। আর ওই যে পৌঢ় ভদ্রলোককে দেখলে, উনিই ওর শ্বশুর। আগে আর্মিতে ছিলেন। ভয়াবহ এক দুর্ঘটনায় ওর দুটি পাই হারান উনি। ওর একমাত্র ছেলে জয়ন্ত বছর 2 আগে হঠাৎই নিখোঁজ। এই অবস্থায় জীবন ধারণের জন্য ওই হোটেল ব্যবসা করা ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। ঝাড়গ্রামের ঘিঞ্জি পরিবেশ থেকে দূরে এই বাড়িটা ওরা শান্তিতে বসবাসের জন্যই তৈরি করেছিলেন। কিন্তু এখন ওটাকেই একটু গুছিয়ে গেছে, 2-1টা ঘর বাড়িয়ে যাত্রী নিবাস করে তুলেছেন। বেশি নির্জন বলে খুব একটা লোকজনও যায় না ওখানে। দুপুরে এবং সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু লোক আসে, মাঝে মধ্যে চেঞ্জাররাও গিয়ে থাকেন, তবে 2-1 দিন। কেউ কেউ নাকি ভয়টয়ও পান। অবশ্যই সবই মনের ব্যাপার। তা যাক, সন্ধ্যামাই দেখাশোনা করে সব কিছুর, এমনকি অতিথিদের রুচি অনুযায়ী রান্নাবান্না। এক হাতে হোটেলের হাল ধরা আর ওই প্রতিবন্ধী শ্বশুরের সেবা যত্ন করা কি কম কথা? কাজের লোক একজন আছে, সে কোনো কাজেরই না। ঘর ঝাঁট দেয় আর বাসন মাজে, এমনকি দোকান বাজার পর্যন্ত সন্ধ্যামাই করে। আমি অভিভূত হয়ে বললাম, তাই বুঝি? আমি মনে মনে অন্যরকম ভাবছিলাম। ছি ছি। তোমার দোষ নেই, যারা ভেতরের ব্যাপার জানে না তারা অনেক কিছুই ভাবে। আমি আর বেশিক্ষণ সেখানে না থেকে সন্ধ্যা নিড়ে ফিরে এলাম। তরুণীর প্রতি এক বিনম্র শ্রদ্ধায় অন্তর আমার ভরে উঠল। দুপুরে স্নানের পর তরুণী এসে মাংস ভাত দিয়ে গেল, সেই সঙ্গে আলু ভাজা, পাঁপড় আর চাটনি। একেবারে বাড়ির মতো রান্না। খেয়ে দারুণ তৃপ্ত হলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে গেলাম রাজবাড়ি দেখতে। তারপর সন্ধ্যা উত্তীর্ণ হতেই আবার ফিরে এলাম। আমি ফিরে আসায় যেন হাঁপ ছেড়ে বাঁচল তরুণী। বলল, কি এত পথে পথে ঘুরছেন বলুন তো? সেই থেকে একে বনে জঙ্গলের দেশ, তাই নির্জন জায়গা। হঠাৎ করে কোনো ভালুক টালুক বেরিয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে যে। আমি হেসে বললাম, বন্যজন্তুর কথাটা অবশ্য আমার মনে হয়নি একবারও। যাই হোক, এবার একটু সাবধান হয়ে যাব। তখন তরুণী বলল, একটু আগে একজন যাত্রী এসেছিল, দূর করে দিয়েছি তাকে। সে কি? কেন? মনে হলো ড্রিঙ্ক করে এসেছিলেন ভদ্রলোক, মুখ থেকে গন্ধ ছাড়ছিল। আমার এখানে ওইসব হবে টবে না। বেশ করেছে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বিশেষ করে এই সন্ধ্যা নীড়ের একটা সুনাম আছে, সেটা যেন নষ্ট না হয়। আমি ঘরে এসে বসলে তরুণী আবার চা নিয়ে এলো আমার জন্য। আমি চায়ে চুমুক দিলে সে বলল, আচ্ছা,
রাত্রে কি খাবেন, ভাত না রুটি? রুটি আর মাংস। না না, দুবেলা মাংস না, তার চেয়ে বরং রাতে একটু আলুর দম করি। আমার হাতের আলুর দম খেয়ে দেখুন, সবাই ভালো বলে। আশা করি আপনারও ভালো লাগবে। যা খাওয়াবেন আপনি, হাসি মুখ করে তাই আমি খেয়ে নেব। তরুণী আমাকে বসিয়ে রেখে সেই যে গেল, আর এলো না। এলো যখন রাত 10টা, খান ছয়েক রুটি আর এক বাটি আলুর দম টেবিলে রেখে বলল, শুভরাত্রি, আজকের মতো আসি তাহলে। অবশ্যই। আপনার দেরি দেখে ভাবলাম আপনি হয়তো ভুলেই গেলেন। তাই কি পারি, আপনাদের সেবাই যে আমার ধর্ম। তরুণীর কথায় অন্তর প্লাবিত হয়ে গেল আমার। হাতে একটা গল্পের বই ছিল। তরুণীর হঠাৎ নজর পড়ল সেদিকে। বইটা হাত থেকে নিয়ে নেড়েচেড়ে বলল, কাল তো আপনি আপনার বন্ধুর বোনের বিয়েতে শিলদা যাবেন। যাওয়ার আগে বইটা দিয়ে যাবেন আমাকে, আমি সারাদিনে পড়ে শেষ করব। বেশ তো, কাল কেন, আজই এখনই নিয়ে নিন। আমি তো খেয়ে দিয়েই শুয়ে পড়ব, আর বই পড়ব না। তরুণী খুশি মনে বই নিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, বাগানের দিকের এই জানলাটা বন্ধ রাখবেন কেমন? অন্ধকারে রাত দুপুরে সাপখোপের উপদ্রব হতে পারে। তরুণীর কথা মতো জানালা বন্ধ করে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই ঘুম, আর সেই ঘুম ভাঙল মধ্যরাতে হঠাৎ একটা খসখস শব্দ শুনে। মনে হলো পাশের বাগানে কে যেন পায়চারি করছে। কে কে ওখানে? আমি শয্যা ত্যাগ করে পা টিপে টিপে জানালার কাছে এসে জানালাটা ফাঁক করে যে দৃশ্য দেখলাম, তাতে আমার সর্বাঙ্গ নীল হয়ে গেল। দেখলাম বাগানের পাঁচিলের পাশে যে পেয়ারা গাছটা আছে, তারই ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে এই সন্ধ্যা নীড়ের সন্ধ্যা প্রদীপ। সেই তরুণী, চোখে মুখে কোনো বিকৃতি নেই, হাসি খুশি মিষ্টি মুখে স্থির চোখে অপরকে চেয়ে আছে আমার জানালার দিকে। সেই দৃশ্য দেখে শিউরে উঠলাম আমি। এইটুকু সময়ের মধ্যে কি এমন ঘটে গেল যে আত্মহননের পথ বেছে নিতে হলো তরুণীকে? হঠাৎ সশব্দে আপনা থেকে বন্ধ হয়ে গেল জানালাটা, আর এমনভাবে বন্ধ হলো যে চেষ্টা করেও সেই জানালা আমি আর খুলতে পারলাম না। ভয়ে ভয়ে আবার এসে শয্যা গ্রহণ করলাম। সারা রাত জেগেই কাটাতে হলো। এরপর ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙল রোদ ওঠার পর। দরজায় টক টক শব্দ শুনেই বুঝলাম নির্ঘাত পুলিশ। কিন্তু দরজা খুলেই অবাক, দেখি চা বিস্কুট হাতে নিয়ে হাসি হাসি মুখে তরুণী এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে। বলল, এ কি, এখনো ঘুমোচ্ছেন? আমি ভূত দেখার মতন চমকে উঠলাম। আমতা আমতা করে বললাম, না মানে কাল রাত্রে প্রথম দিকে ঘুম হয়নি বলে শেষের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। তবু ভালো। বলে তরুণী আমার ঘরে ঢুকে টেবিলের ওপর চায়ের কাপ রেখে একটু রাগত স্বরেই বলল, কাল আমি এত করে বলে গেলাম বাগানের দিকের জানলাটা খুলবেন না, ঠিক খুলেছেন দেখছি। আমার চোখ তখন কপালে উঠে গেছে। যে জানালাটা কাল রাত্রে আমি আর একবারও চেষ্টা করেও খুলতে পারিনি, সেই জানালাটা শুধু খোলা আছে তাই নয়, ছিটকিনিও লাগানো আছে। আমি কোনো রকমে ঢোক গিলে বললাম, না মানে বলছিলাম কি। যাক, মুখ ধুয়ে চা খেয়ে নিন। আর আপনি কি এখনই যাবেন না খেয়ে দিয়ে দুপুরে? এখনই যাব, এবং একেবারেই। আমার কথার সুরে আহত হয়ে তরুণী আমার চোখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর ধীরে ধীরে চলে গেল ঘর থেকে। বয়েই গেল। কাল রাতে যে দৃশ্য আমি দেখেছি, তারপরে আর এখানে থাকার সাহস আমার নেই।
তাই চা খেয়ে হিসেবের পাট চুকিয়ে দিয়েই বিদায় হলাম। তরুণী আমার বইটা ফেরত দিতে এলে উপহার হিসেবে বইটি তাকে দিয়ে দিলাম। শিলদায় আমাদের যে বন্ধু থাকে তার নাম অমল। আমি যাওয়ায় অমল তো দারুণ খুশি। আনন্দের আবেগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল ও। তারপর বলল, আচ্ছা, তুই একা এলি কেন? শিশিরের তো আসবার কথা ছিল, সে কই? আমি তখন সব বললাম ওকে। শুনে অমল বলল, শিশিরটা দেখছি বরাবরই একই রকম রয়ে গেল। তা যাক, তুই যে এলি এতেই আমরা খুব খুশি হয়েছি। তবে কাল সন্ধ্যাটিরে না উঠে এখানেই চলে আসতে পারতিস। বাড়িটার একটু বদনাম আছে। কীরকম? রাত্রিবেলা অনেকেই নাকি অনেক কিছু দেখতে পায় ও বাড়িতে, হয়তোও পায়। আমি তখন সুযোগ পেয়ে আমার অভিজ্ঞতার কথাটাও বললাম ওকে। শুনেই শিউরে উঠল অমল। বলল, ভাগ্য ভালো যে বেঁচে গেছিস। ওই তরুণী নিশ্চয়ই জানতো রাতের অন্ধকারে বাগানের মধ্যে ওই রকম কিছু দেখা যায়, তাই জানলাটা বন্ধ করতে বলেছিল। কিন্তু এমনও কি হয়? হয় কি না জানি না, শুনতে পাই অনেক কিছুই। তবে তুই যখন দেখেছিস তখন আর অবিশ্বাস করি কি করে বল? এই প্রথম একজন প্রত্যক্ষদর্শীর মুখে শুনলাম। এরপর সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে গেল অমলদের বাড়িতে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই লোকজনের আগমনে বাড়িটা জমজমাট হয়ে উঠল। আর ঠিক সন্ধ্যের মুখেই মস্ত একটা পুষ্পস্তবক হাতে নিয়ে এসে হাজির হলো শিশির। ওকে দেখে তো আনন্দে অধীর হয়ে উঠল সকলে। আমি কিন্তু শিশিরের চোখে মুখের দিকে তাকিয়ে লক্ষণ ভালো বুঝলাম না। আমার দিকে তাকিয়ে দেখলো বটে, কিন্তু একটা কথাও বলল না। রাত্রে খেতে বসলাম দুজনে। ফার্স্ট ব্যাচেই বসলাম। গোঁজ হয়ে বসে খুব তাড়াতাড়ি খাওয়া খেয়ে নিল। নিজের থেকে কিছু চাইল না, কিন্তু যা দেওয়া হলো তা পাতে রইল না। খেয়ে দিয়ে উঠেই অমলকে বলল, আমি চলি রে। সে কি রে, অত দূর থেকে এলি, একটা রাতও থাকবি না? কোনো কাজের বাড়িতে রাত কাটানো আমার পোষায় না। আর কেউ যদি যেতে চায় তো আমার সঙ্গে যেতে পারবে। কথাটা যে আমাকে উদ্দেশ্য করেই বলল তা বেশ আমি বুঝতে পারলাম। অমল আমাকে ইশারা করলো ওর সঙ্গে যেতে। তারপর বলল, এখন গেলেও লাস্ট বাসটা পেয়ে যাবি হয়তো, কিন্তু রাত কাটাবি কোথায়? ঝাড়গ্রামে সন্ধ্যা নীড়ে একটা ঘর আমি বুক করে এসেছি, সেখানেই উঠব। সন্ধ্যানীড়ের নাম শুনেই চমকে উঠলাম আমরা। তারপর তো বুকের ভেতরটা ছেদ করে উঠল। অমল তখন আমার ব্যাপারটা সব খুলে বলল শিশিরকে। শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল শিশির। বলল, সেই জন্যই তো আরও বেশি করে যাব ওখানে। এই সমস্ত বুজরুকই আমি বিশ্বাস করি না। কিছু লোকের স্বভাব হচ্ছে অযথা গুজব সৃষ্টি করা। আজ রাতে আমি সচক্ষে দেখব ওখানে কি হয়। অতএব অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সঙ্গে যেতে হলো আমাকে। আর সন্ধ্যা নীড়ে যেতেই তরুণী মৃদু হেসে বলল, কি ব্যাপার, আবার এলেন যে? বাধ্য হয়েই আসতে হলো আমার এই বন্ধুটির জন্য। তরুণী হেসে গড়িয়ে পড়ল। বন্ধু? কোথায় বন্ধু আপনার? আমার তখনকার অবস্থাটা আমি ঠিক কাউকে বুঝিয়ে বলতে পারবো না। কোথায় শিশির, কোথায় কে? আমি তো একা। আমার শরীরের মধ্য দিয়ে যেন একটা হিম স্রোত বয়ে গেল। তরুণী তখন বলল, তা আপনি কি ওই ঘরেই থাকবেন, না অন্য ঘর দেব আপনাকে? আমি কোনো রকমে বললাম, আমি যাই। আপনি যেতে চাইলেও আমি তো আপনাকে যেতে দেব না। তার চেয়ে বরং এখানেই থাকুন। আপনি একা থাকতে না চান, এখানেই বসে আমার সঙ্গে গল্প করে
রাতটা কাটিয়ে দিন। তরুণীর প্রস্তাবে রাজি হলাম আমি। না হওয়া ছাড়া উপায়ও ছিল না। তার কারণ এই বাড়িতে কোনো রকমে একা থাকা সম্ভব ছিল না আমার পক্ষে। দুজনে মুখোমুখি বসলে তখন তরুণী বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আজ সকালে হঠাৎ আপনি মতের পরিবর্তন করে চলে গেলেন কেন? কাল রাতে আপনি কি কোনো কারণে ভয় পেয়েছিলেন? আমি তখন রাতের ঘটনার কথা বললাম তরুণীকে। সব শুনে তরুণীর চোখ দুটি সজল হয়ে উঠল। বলল, আমাদের এই সন্ধানীরে আপনি শেষ অতিথি। খুব শিগগির আমরা এখানকার পাট তুলে দিয়ে মধুপুরে চলে যাব। কিন্তু কেন? এইভাবে কি হোটেল ব্যবসা করা যায়? আপনি বলুন না, এই সন্ধানীরে আর একবার ফিরে আসতে আপনারই কি ইচ্ছে করবে? তা অবশ্য ঠিক। কাল রাতে যাকে আপনি দেখেছিলেন সে আর কেউ নয়, আমারই বোন। সামান্য একটা ব্যাপারে অভিমান করে ওই পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল সে। তারপরেই অত্যন্ত রহস্যময়ভাবে আমার স্বামী নিখোঁজ হয়ে যান। এদিকে এখানকার ব্যাপার স্যাপার লোকমুখে চাউর হয়ে যাওয়ায় কেউ এখানে আসেও না বড় একটা। তবুও মাঝে মধ্যে আপনার মতো কেউ হঠাৎ করে এখানে এসে পড়লে দারুণ চমকে উঠি। কেননা তারা সবাই বলে স্টেশন এলাকা থেকেই কেউ নাকি তাদের এখানে আসতে বলেছে, অথচ ওখানে আমার কোনো লোকই নেই। আমি বললাম, তা না হয় হলো, কিন্তু আমার সঙ্গে যে বন্ধুটি এলো সে হঠাৎ উধাও হয়ে গেল কি করে? ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেল। আপনার সঙ্গে তো কোনো বন্ধুই আসেননি। সে তো বুঝতেই পারছি, কিন্তু সারাটা পথ যে আমরা একসঙ্গেই এলাম। এবং এখান থেকে বিদায় নিলে ওই বন্ধুই আবার আপনার সঙ্গ নিতেন। সেই জন্যেই আপনাকে আমি যেতে দিলাম না। তাহলে কি বলতে চান আমার বন্ধুও, মানে ওরও কিছু হয়ে গেছে? সেটা কি করে বলবো বলুন? আপনিও যেখানে আমিও সেখানে। সে রাতটা তরুণীর সঙ্গে কথা বলে গল্প করে কোনো রকমে কাটিয়ে দিলাম। পরদিন সকালের ট্রেনেই ফিরে এলাম বাড়িতে। এসেই এক মর্মান্তিক সংবাদ পেলাম। আমার পাশের বাড়ির নরেশবাবু হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। তবে কিনা অধিকাংশ ভূতের গল্প যা হয়, এক্ষেত্রে তা হয়নি। শিশিরের আত্মা শিশিরের মধ্যেই আছে, অর্থাৎ সজ্ঞানে এবং সুস্থ শরীরেই সে আছে। ওই দিনের ঘটনার জন্য সে নিজেই অনুতপ্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, শিশিরের চেহারা নিয়ে যে আমাকে দেখা দিল, তাহলে সে কে? দাদু দিদাদের আসরে আজ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সন্ধানীর। গল্প পাঠ ও অভিনয়ে মনোজ রক্ষিত, শিশির রুদ্রেন্দ্র ব্যানার্জি, ভদ্রলোক হোটেলের অনুপম দাসবর্মন, তরুণী সুতপা রায়চৌধুরী, বন্ধু তিমির দাস, অমল সুধাকৃষ্ণবাবু, ভিডিও এডিটিং ও সাউন্ড এফেক্টসে অনুপম দাসবর্মন। শুনতে থাকুন দাদু দিদাদের আসর। সামনের বার আবার এরকমই একটি মনোরম গল্প নিয়ে আমরা ফিরে আসব। নমস্কার।